হ্যালো মিষ্টি বন্ধুরা, ইওর মেসাইয়া ইজ ব্যাক উইথ আ নিউ ভিডিও। এবং আজকে আমরা কথা বলবো ভবানীপুরের মল্লিক বাবুকে নিয়ে, রঞ্জিত মল্লিক। দিস ইজ আ রঞ্জিত মল্লিক অ্যাপ্রিসিয়েশন ভিডিও। তো এরকম অ্যাপ্রিসিয়েশন ভিডিও আমি আগেও করেছি, যেখানে আমি বাংলার বিস্মৃত হয়ে যাওয়া সেলিব্রিটি বা এমন সেলিব্রিটি যারা হিউজলি কন্ট্রিবিউট করেছেন বাংলা সিনেমাতে, বাট তাদেরকে মেইন স্ট্রিম ডিসকোর্সে তাদের নামটা আসে না অতটা। আগে আমি সন্ধ্যা রায়কে নিয়ে করেছি, কানন দেবীকে নিয়ে করেছি, অঞ্জন চৌধুরীকে নিয়ে করেছি, তাপস পালকে নিয়ে করেছি। তো আজকে আমি কথা বলবো রঞ্জিত মল্লিককে নিয়ে। আই ওয়াজ আ হিউজ রঞ্জিত মল্লিক ফ্যান গ্রোয়িং আপ, ঠিক আছে। ছোটবেলায় মানে ছোটবেলাও বলবো না, মানে 2011-12 অবধি, মানে আমার 16-17 বছর বয়স অবধি আমি বাংলা সিনেমা দেখতে মারাত্মক ভালোবাসতাম। ছোটবেলায় আমার দুটো ফ্যাসিনেশন ছিল, বাংলা সিনেমা আর ক্রিকেট, ঠিক আছে, আর ডাব্লিউডাব্লিউ ছিল, বাট যাই হোক। তো আমি ছোটবেলায় বাংলা সিনেমা প্রচুর দেখতাম এবং বাংলা সিনেমা আমি দেখতে এখনো ভালোবাসি। এই কথাটা আমি বললাম যেহেতু আমার একটা আর কি আঁতেল টাইপের ভাবমূর্তি হয়তো হয়ে যায়। আমি বাংলা সিনেমা দেখতে ছোটবেলায় খুব ভালোবাসতাম এবং মেইন স্ট্রিম বাংলা সিনেমা সেই সময় আলফা বাংলা, আকাশ বাংলা, তারপরে কেবিলের যেগুলো চ্যানেল ছিল যেগুলো মিডিয়া হাউসের নয়, সেখানে পুরোনো বাংলা সিনেমা দিত 80s 90s এর। আমি গোগ্রাসে গিলতাম লিটারালি। আমার ফেভারিট ছিলেন রঞ্জিত মল্লিক এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, এবং রঞ্জিত মল্লিক আমি খুব ফ্যান ছিলাম ছোটবেলায়। তো রঞ্জিত মল্লিককে কিন্তু ক্রেডিট দেওয়া যায় বাংলা সিনেমায় এই যে কমার্শিয়াল সিনেমা আমরা বলতে যেটা বুঝি, মাস অ্যাকশন ফিল্ম বা মাস মাসালা ফিল্ম, সেটা কিন্তু এক অর্থে রঞ্জিত মল্লিকের হাত ধরেই বাংলাতে এসছিল। রঞ্জিত মল্লিক এবং অঞ্জন চৌধুরীর হাত ধরে। কারণ শত্রু আসছে 1984 সালে, মিড 70s অব্দি কিন্তু বাংলা সিনেমার স্বর্ণযুগে বেশিরভাগ সিনেমা হতো সাহিত্য ভিত্তিক, বাংলা সাহিত্য কেন্দ্রিক সিনেমা হতো। আপনি উত্তম কুমারের ফিল্মোগ্রাফি তুলে নিন, প্রচুর সিনেমা সাহিত্য ভিত্তিক। তো সেটার যে ইডিয়ামটা ছিল, সেটা যে সিনেম্যাটিক ল্যাঙ্গুয়েজটা ছিল, সেটা আলাদা ছিল। তারপরে লেট 70s থেকে টালিগঞ্জের ফিল্ম ইন্ডাস্ট্রি স্ট্রাগল করা শুরু করছে। 80 সালে উত্তম কুমার মারা যাচ্ছেন, টলিউডের অবস্থা খুবই খারাপ। তো তখন 1984 সালে যখন টলিউডের প্রায় আর কি মানে শাটার বন্ধ হয়ে যায়, তখন শত্রু আসছে এবং শত্রু কিন্তু বাংলা সিনেমাকে নিজের কমার্শিয়াল সিনেমার একটা ইডিয়াম দিচ্ছে অঞ্জন চৌধুরী এবং রঞ্জিত মল্লিকের হাত ধরে। এবং তারপরে তিনি অনেকগুলো সিনেমা করছেন, তারপরে 15-16 বছর, 17 বছর, তারপরে আর্লি 2000s এর পর থেকে তিনি অন্য একটা আর কি ক্যারেক্টার রোলে, বাবার রোল বা এরকম রোলে মুভ করে যান। বাট এই যে তার 80s বা বিশেষ করে তার 90s এর সিনেমাগুলো আমি কিন্তু হিউজ ফ্যান। সেটা শত্রু হোক, সেটা নবাব হোক, সেটা মঙ্গলদ্বীপ হোক, সেটা মানে ইভেন যেগুলোতে তার সেই অর্থে লিড রোল ছিল না, যেরকম ধরুন গুরু দক্ষিণা বা মুখ্যমন্ত্রী, তাছাড়াও জীবন নিয়ে খেলা আছে, জীবন নিয়ে খেলাতে তিনি লিড ছিলেন। এই সিনেমাগুলো আমার কিন্তু দারুণ লাগতো ছোটবেলায়। সংঘর্ষ। তো আমার যে জিনিসটা ভালো লাগতো, দুটো কারণে আমার রঞ্জিত মল্লিককে ভালো লাগতো। এক হচ্ছে রঞ্জিত মল্লিক যে টাইপের ক্যারেক্টার গুলো করতেন, রঞ্জিত মল্লিক একই টাইপের ক্যারেক্টারই করতেন। একটা তিনি একটা টাইপ কাস্ট হতেন একটা সার্টেন টাইপে, এবং সেটা ভালো। এবার আপনারা বলতেই পারেন যে একই একটা লোক একই রোলে বারবার করে টাইপ কাস্ট হচ্ছে, সেটা কি করে ভালো? ভালো হচ্ছে তিনি কি টাইপের রোল করতেন। আপনারা যদি রঞ্জিত মল্লিকের সিনেমার রোলগুলো দেখেন, সেগুলো কিরকম হতো? প্রতিবাদী, ন্যায়পরায়ণ, সত্যের প্রতীক, যে কখনো অন্যায়ের সামনে নিজের মাথা নোয়ায় না। এই প্রত্যেকটা ক্যারেক্টারিস্টিক্স, ইটস আ ক্লাসিক ওয়েস্টার্ন হিরো আর্কেটাইপ। আপনি যদি ক্লাসিক ওয়েস্টার্ন সিনেমা দেখেন, রিভিশনিস্ট ওয়েস্টার্ন নয়, রিভিশনিস্ট ওয়েস্টার্ন, ক্লাসিক ওয়েস্টার্ন যেগুলো আছে সেগুলোকে ডিকনস্ট্রাক্ট করে। মানে রেভেনেন্ট বা আনফরগিভেনের কথা আমি বলছি না, যেগুলো রিভিশনিস্ট ওয়েস্টার্ন। ক্লাসিক ওয়েস্টার্ন যেগুলো গ্যারি কুপার বানাতেন, জন ওয়েনের কেরিয়ারের প্রথম দিকে যদি সিনেমাগুলো আপনারা দেখেন, এই জাতীয় ক্লাসিক ওয়েস্টার্ন সিনেমার যে আর্কেটাইপটা ছিল, যে সত্যের প্রতীক, ন্যায় পরায়ণ, অন্যায়ের বিরুদ্ধে সবসময় রুখে দাঁড়াবে, খুবই বলিষ্ঠ, খুবই মানে একটা মেরুদণ্ডওয়ালা প্রাণী, যে ভায়োলেন্ট নয়, এই যে ওয়েস্টার্ন হিরোর আর্কেটাইপটা, এই জিনিসটা কিন্তু তার প্রতিটা রোলে থাকতো। এবং মানে এই জিনিসগুলো কি বলুন তো, এগুলো ছোটবেলায় অবভিয়াসলি আমি মানে তখন দেখতাম, অবভিয়াসলি আই ডিড নট আন্ডারস্ট্যান্ড দ্য ক্রাফট, তখন আমার দেখতে ভালো লাগতো। এখন আমি এটার পিছনের যে ক্রাফটটা আছে সেটা বুঝতে পারি। তো এই যে একটা ক্লাসিক ওয়েস্টার্ন হিরোর আর্কেটাইপ, সত্য বা মানে একদম ন্যায়পরায়ণ, প্রতিবাদী, অন্যায়ের সামনে মাথা ঝোঁকায় না,
কিন্তু ভায়োলেন্ট নয়, কিন্তু সেই অর্থে ম্যাসকিউলিন নয়। এই যে ক্লাসিক ওয়েস্টার্ন হিরো আর্কেটাইপ, এটা রঞ্জিত মল্লিক দুর্দান্ত ভাবে প্লে করতেন এবং এটা তার প্রতিটা রোলে আপনারা দেখতে পাবেন। এবং তার পাশাপাশি রঞ্জিত মল্লিক যেটা করতে পারতেন, এবং এটা আমার মনে হয়, যেহেতু যেটা বললাম যে রঞ্জিত মল্লিকের আগে সেই অর্থে মাসালা সিনেমা, মাস মাসালা সিনেমা হতো না বাংলাতে, তিনি না এক্স্যাক্টলি একটা কমার্শিয়াল সিনেমার কারেক্ট পিচটা ধরতে পেরেছিলেন। বাংলা সিনেমায়, বাংলা কমার্শিয়াল সিনেমাতে সব থেকে কারেক্ট পিচ, কারণ একটা কমার্শিয়াল সিনেমা বলতে আমরা কি বুঝি, যে অভিনয়ের পিচটা একটু উঁচুতে হবে একটা প্যারালাল সিনেমার থেকে, এক্স্যাক্ট কারেক্ট পিচটা রঞ্জিত মল্লিক হিট করতে পেরেছিলেন। তিনি ক্যারেক্টারগুলো, তার কোনো ক্যারেক্টারই আপনার দেখে মনে হবে না সেটা মানে বড্ড বেশি চড়া দাগের করছে, কোনো দেখে মনেও হবে না যে সেটা আন্ডারস্টেটেড অ্যাক্টিং করছেন। এবং তিনি কিন্তু সেই মানে তিনি কিন্তু প্যারালাল অ্যাক্টিংটাও পারতেন, আপনি ইন্টারভিউ দেখে নিন, আপনি শাখা প্রশাখা দেখে নিন, তো তিনি কিন্তু ওই অ্যাক্টিংটা হতো তার দ্বারা, প্যারালাল অ্যাক্টিংটাও হতো। বাট এই কমার্শিয়াল অ্যাক্টিংটায় এক্স্যাক্ট কারেক্ট যে পিচটা, অন্তত আমার তাই মনে হয় বাংলা সিনেমায় যদি কেউ নেল করতে পারেন সেটা হচ্ছে রঞ্জিত মল্লিক। এবং যেটা বললাম, আমার দারুণ ছোটবেলায় লাগতো নবাব, আমার ছোটবেলায় অন্যতম প্রিয় সিনেমা। ইন্দ্রজিৎ, শত্রু তো আছেই, তারপরে মঙ্গলদ্বীপ, মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী সিনেমাটার কাইন্ড অফ লুজ রিমেক ছিল হচ্ছে আমাদের গত বছরের প্রধান দেবদার, এবং এই জন্য আমার প্রধান সিনেমাটা এত ভালো লেগেছিল, কারণ এটা ওই 90s এর আর কি যে বাংলা সিনেমা, সেটার যে ফ্লেভারটা ছিল সেটার মধ্যে, সেটা প্রধানের মধ্যে ছিল। এটা কাইন্ড অফ ওই মুখ্যমন্ত্রীর ফ্রেমওয়ার্কটাকেই একটা লুজ রিমেকই বলা যায়। তো ওই জন্য আমার প্রধান সিনেমাটা খুবই ভালো লেগেছিল। তো এই যে কমার্শিয়াল সিনেমার ইডিয়াম, সংঘর্ষ তো আছেই, দুর্দান্ত সিনেমা, জীবন নিয়ে খেলা আছে, এবং এই যে এই সিনেমাগুলোর মাধ্যমে আপনি একটা কমার্শিয়াল অডিয়েন্সকেও স্যাটিসফাই করতে পারছেন, তার মধ্যে বাংলার বাজেটে যতটা সম্ভব অ্যাকশন থাকছে, তার মধ্যে পলিটিক্যাল কথাবার্তা থাকছে, তার মধ্যে সমাজের কথা থাকছে। এই যে ধরুন জীবন নিয়ে খেলা সিনেমাটা, এখানে কি দেখাচ্ছে, জাল ওষুধ। রণক্ষেত্রতে কি দেখাচ্ছে, ড্রাগস, সোসাইটিতে ড্রাগস ঢুকে যাচ্ছে। সংঘর্ষতে কি দেখাচ্ছে, পলিটিক্যাল পার্টিরা ইউথদের ব্রেন ওয়াশ করছে। শত্রুতে কি দেখাচ্ছে, পুলিশ করাপশন। ইন্দ্রজিতে কি দেখাচ্ছে, পুলিশ করাপশন। রিয়েল ওয়ার্ল্ড ইস্যু, রিয়েল ওয়ার্ল্ডে একটা বাংলার মানুষ সেই সময় দাঁড়িয়ে বা আজও দাঁড়িয়ে যে যে জিনিসগুলো তাদের দৈনন্দিন জীবনে ফেস করেন সামাজিক এবং পলিটিক্যাল লেভেলে, সেগুলো উঠে আসছে, এবং সেগুলো কিভাবে প্রেজেন্ট করা হচ্ছে, এমন ভাবেই প্রেজেন্ট করা হচ্ছে যেটা মাসেসদের কাছে কিন্তু প্যালেটেবল হয়। সেটা কিন্তু মানে সেটা খুব আর্টি ওয়েতে যে একদম দর্শকের মাথার ওপর দিয়ে চলে যাবে তা কিন্তু নয়। এবং যেটা বললাম যে রঞ্জিত মল্লিক ওই কমার্শিয়াল, বাংলাতে দাঁড়িয়ে কমার্শিয়াল অভিনয়ের যে কারেক্ট পিচটা, আমার মনে হয় রঞ্জিত মল্লিকের থেকে বেটার কেউ লেন্ড করতে পারেনি। দ্য এক্সাক্ট পিচ আই এম টকিং অ্যাবাউট। এবং খুব ভালো লাগতো আমার রঞ্জিত মল্লিকের অভিনয় ছোটবেলায়। ইভেন তার যে মানে সাপোর্টিং রোলগুলোও ছিল, যেখানে তিনি ডিফ্যাক্টো হিরো ছিলেনও না, সেগুলোও দুর্দান্ত। যেমন গুরু দক্ষিণা, গুরু দক্ষিণায় রঞ্জিত মল্লিকের পারফরমেন্সটা কে ভুলতে পারবে। সংঘর্ষ বলুন, রণক্ষেত্র বলুন, 2001 সালে একটা সিনেমা ছিল প্রসেনজিৎ চ্যাটার্জির প্রতিবাদ বলে, সেটা বলুন, এগুলো প্রতিবাদে তিনি একটি মুসলিম চরিত্র প্লে করেছিলেন, খুব ভালো ছিল। ওটাই কাইন্ড অফ তার ওই যে মানে ওই যে স্ট্রিংটা ছিল যেটা শত্রু থেকে শুরু হচ্ছে, ওটা কাইন্ড অফ প্রতিবাদে গিয়ে শেষ হচ্ছে। কারণ তারপরে তিনি আস্তে আস্তে আর কি বাবার রোল বা এই জাতীয় রোলে মুভ করে যাচ্ছেন, এবং মানে মানে তার চরিত্র, যেটা বললাম, তার যে চরিত্রায়নটা ছিল ওই ক্লাসিক ওয়েস্টার্ন হিরোর আর্কেটাইপের, যে সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে। বাট এই সিনেমাগুলো আমার ছোটবেলায় খুব ভালো লাগতো। এবং মানে এখনো আমি যদি দেখি, মানে একটা নবাবের মতো সিনেমা, একটা ইন্দ্রজিতের মতো সিনেমা, মানে রঞ্জিত মল্লিক অভিনয় করছেন রিস্ট্রেন্ড অ্যাগ্রেশন। কারণ রঞ্জিত মল্লিকের মধ্যে কিন্তু রঞ্জিত মল্লিকের সেই ফিজিকটা ছিল না, তার মধ্যে সেই নায়কোচিত ব্যাপারটা ছিল না, তার মধ্যে কিন্তু ওই বডি বিল্ডার মার্কা তার ফিজিক ছিল না। তিনি কিন্তু ওই কারেক্ট পিচের অভিনয়টা করে, ওই ক্লাসিক ওয়েস্টার্ন হিরোর আর্কেটাইপটা প্লে করে, এবং এই যে রিস্ট্রেন্ড অ্যাগ্রেশন যেটা শত্রুতে দেখতে পাবেন, আপনারা ইন্দ্রজিতে দেখতে পাবেন, অনেক সিনেমায় দেখতে পাবেন, দারুণ ভাবে পুল অফ করতে পারতেন। এবং এই সিনেমাগুলো আমি যখন যখন দেখি, এখন নবাব হোক, ইন্দ্রজিৎ হোক, এখন আমি টিভিতে দিলে মাঝে মাঝে দেখি। তো মানে এই যে বাংলা সিনেমার যে ইডিয়ামটা ছিল 90s এর, যেটা মোটামুটি মিড 80s এ পোস্ট শত্রু তৈরি হচ্ছে, তো সেই জিনিসটা মানে কাইন্ড অফ আমরা তারপরে নষ্ট করে ফেলি উইথ রিমেক ফিল্মস অ্যান্ড অল দ্যাট। তো খুবই ভালো লাগতো আমার, মানে ছোটবেলায় আমি হিউজ ফ্যান ছিলাম যেটা বললাম। এবং আমার মতো প্রচুর মানুষই আছেন যারা ছোটবেলায় টিভি বাংলা হোক, আকাশ বাংলা হোক, বা কি মানে কেবিলের যে চ্যানেলগুলো ছিল, যেগুলো কোনো মিডিয়া হাউসের চ্যানেল না, কেবিলের চ্যানেল, সেখানে যেগুলো যারা বাংলা সিনেমা দেখতেন তারাও হয়তো রিলেট করতে পারবেন আমার বয়সী যারা বা আমার থেকে একটু বড় যারা।
তো খুব ভালো লাগতো আমার এই সিনেমাগুলো, মানে আমি এই সিনেমাগুলো হাত ধরেই, মানে ওয়ার্ল্ড সিনেমা দেখা শুরু করার অনেক আগে আমি এই সিনেমাগুলো দেখতাম, ভালো লাগতো। এবং যেটা বললাম যে রঞ্জিত মল্লিককে, তার অভিনয় খুব ভালো লাগতো আমার, এবং তার যে ওই যে যেটা বললাম তার অভিনয়ের স্টাইল, এবং তিনি যে রোলগুলো প্লে করতেন, প্রতিবাদী, ন্যায়পরায়ণ, মেরুদণ্ড আর কি, যে মানুষটার আছে সত্যের সামনে, মানে তিনি কোনোদিন আর কি মিথ্যার সামনে নিজের আর কি মাথা ঝোঁকাবে না, ওয়েস্টার্ন হিরো আর্ক টাইপ। আমাদের যদি কোনোদিন কোনো ওয়েস্টার্ন হিরো হয়ে থাকে, ক্লাসিক্যাল ওয়েস্টার্ন হিরো, সেটা কিন্তু অবশ্যই একমাত্র রঞ্জিত মল্লিক। তো যাই হোক, আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, এবং আপনাদের রঞ্জিত মল্লিকের কোন সিনেমা ভালো লাগে সেটাও কমেন্টে জানাতে ভুলবেন না। টাটা।